খাদ্যগঞ্জ থেকে বলছিলেন, সাথে আছে আমি শামীম জাহিদ। টালমাটাল অবস্থায় আছে বিশ্ব পুঁজিবাজার। মূলত চীনের অর্থনৈতিক প্রবৃত্তির শ্লথগতির কারণেই এই অবস্থা পুঁজিবাজারে। মাত্র কয়েকদিনে চীনের ব্যবধানে চীনের প্রধান সূচক কমেছে 42%। দ্বিতীয় বিশ্বের পর বড় অর্থনীতি চীনের এই পরিস্থিতি আতঙ্কিত করেছে গোটা বিশ্বের বিনিয়োগকারীদের। আজ আমরা আলোচনা করব বিশ্ব অর্থনীতি এবং পুঁজিবাজার। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর শোয়েব আহমেদ। জনাব শোয়েব আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসলে কেমন আছেন আপনি? আজ আমরা যখন আলোচনা করছি চীনের অর্থনৈতিক এই দুর্গতির কারণে বিশ্ববাজারে একটা বড় ধরনের প্রভাব পড়েছে। মূলত চীনের শেয়ার বাজারে একটা বড় ধস নেমেছে এবং এর প্রভাব বিশ্ববাজারে, বিশ্ব অর্থনীতিতেও একটি নেতিবাচক প্রভাব পড়েছে। প্রথমে আপনাকে জানতে চাচ্ছি, কেন চীনের স্টক মার্কেটে এই ক্র্যাশটা হলো, কেন হলো, কারণটা কি? এই বিষয়ে বলতে গেলে আমাকে একটু আরো কিছু বিস্তৃত প্রসঙ্গ টেনে আনা দরকার সংক্ষেপে। জি জি। প্রথমে হচ্ছে যে চীনের অর্থনীতিতে ধস নেমেছে, এটা আমি স্বীকার করি না। আমরা বলছি পুঁজিবাজার, পুঁজিবাজারে। এবং এখানে একটা ভেরি ইন্টারেস্টিং জিনিস আপনি লক্ষ্য করবেন যে কিছুদিন আগেও চীনের আমরা যেটা জানি যে সাংহাই ছিল এর অর্থনৈতিক ক্যাপিটাল, যেটাকে বলা হতো। এক্স্যাক্টলি। যখন হংকংকে হ্যান্ডওভার করা হলো, হংকং কিন্তু অ্যানাদার ফিনান্সিয়াল ক্যাপিটালের মতো কাজ করে। এখন পাশাপাশি কিন্তু দুটো জিনিসই আছে, হংকংও আছে, সাংহাইও আছে। এটা আমি এই জন্য বললাম যে শুধুমাত্র সাংহাই নিয়ে আমি আলোচনাটা করব না। অন্যদিকে পুরো এশিয়ান যে আরও যে ইকোনমিক জায়ান্টস লাইক জাপান, ওখানেও কিন্তু এই শেয়ার মার্কেটে ধস নেমেছে। গতকাল পর্যন্ত কিন্তু আপনার আমেরিকা থেকে ইউরোপ, অনেকগুলো দেশ, রাইট, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, এগুলো কিন্তু এফেক্টেড হয়েছিল, গতকাল পর্যন্ত ছিল। আজকে লেটেস্ট যে জিনিস কিছুটা ওখানে 3%, 4%, 2.5% তারা আবার রিগেইন করার চেষ্টা করছে, জাস্ট টু স্টেবিলাইজ দেয়ার স্টক এক্সচেঞ্জ মার্কেট। কিন্তু চায়নায়, শুধু চায়না না, জাপানে, শুধু জাপান না, ইন্ডিয়া, ইনক্লুডিং ইন্ডিয়া, এই ধসটা নেমেছে এবং শুরু হয়েছে আমার। এর কারণ হিসেবে এখন যদি বলতে হয়, যেটা চাইনিজ ইকোনমিটা কিন্তু একটা এমনভাবে এটা কাজ করছে, সে আপনি চায়নাকে কি দেশ হিসাবে আখ্যায়িত করবেন? ইজ ইট ডেফিনেটলি এটা একটা রেজিমেন্টেড সোসাইটি হিসেবে আমাদের মনে পড়ে, অ্যাবসলিউটলি কন্ট্রোলড ইকোনমি বলা যেতে পারে। কিন্তু দে হ্যাভ ওপেনড আপ, ইনভেস্টমেন্টের কথাই বলেন এবং ট্রেড অ্যাক্টিভিটিজের কথা বলেন, তারা ওপেন আপ করে ফেলেছে, যার ফলে ডু ইউ ওয়ান্ট টু কল ইট এ মিক্সড ইকোনমি, সেখানেও কিন্তু খুব শক্তভাবে দাঁড়িয়ে গেছে, আমি বলতে পারি না। আর ক্যাপিটালিস্ট ইকোনমি তো নয়, বলা যায় না, বলা যায় না। বাট ইউ সি দ্য রিচেস্ট ম্যান ইন এশিয়া ইজ ওয়ান হু ইজ এ চাইনিজ, রাইট রাইট, যিনি এই ধসের কারণে প্রায় 220 কোটি পাউন্ডের মতো তার ক্ষতি হয়েছে, প্রায় বাংলাদেশি টাকা একদিনে তার ক্ষতি হয়েছে 27,000 কোটি, 28,000 কোটি টাকার মতো। ওয়ান অফ দি রিচেস্ট ম্যান ইন এশিয়া নাও। সো এই যে জিনিসটা, আপনি আলিবাবার প্রতিষ্ঠাতার কথা বলছেন? আলিবাবার প্রতিষ্ঠাতার কথা বলছেন? ওর নাম তো পুরো তো মা চাং, ওয়াং দিয়ে আছে, আরো একটু নাম আছে, তাহলে আমি জানি না। জি বলুন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওরকম একটা কন্ট্রোলড ইকোনমি না হলেও বাট ভেরি লিবারাইজড ফর অ্যাট্রাক্টিং ফরেন ইনভেস্টমেন্ট, সেটা আছে এইখানে। যারা আমেরিকান ইকোনমিকে সারপাস করেছে ট্রিলিয়ন ডলার যাদের, সেখানে এই মার্কেটে একটা জিনিস দেখেন যে তেলের দাম, যেটা পেট্রোলিয়াম যেটাকে আমরা বলি, দারুণভাবে ফল করেছে এবং সেটা $40 নিচে ব্যারেল প্রতি চলে আসছে। আমি কালকে রাতে দেখেছি আমেরিকাতে এটা এসছে 38.93 মতো পার ব্যারেল। তার মানে কত নেমে গেছে ব্যারেল প্রতি। এখন এটা যেমন অন্যান্য ইকোনমিগুলো অ্যাফেক্টেড হয়েছে বিশেষ রকমে। রাশিয়ান ইকোনমি ইজ ইন এ রিয়েল শ্যাবি কন্ডিশন, কারণ তারা তো অয়েল এক্সপোর্ট করে, পেট্রোলিয়াম এক্সপোর্ট করে। জি, সেখানে যেহেতু তেলের দাম কমে। এখন চাইনিজ যে ইকোনমি নিয়ে আমরা এখন কথাটা শুরু করেছি, গভর্নমেন্ট অফ চায়না এরা কি করেছে আমি দেখছি যে তারা
এমন পর্যন্ত ঘোষণা দিয়েছে যে পেনশন ফান্ডের টাকা শেয়ার মার্কেটে বিনিয়োগ করা যাবে। দে হ্যাভ ডিক্লেয়ার্ড ইট অ্যাজ ওয়ান অফ দেয়ার পলিসি, যাতে মার্কেটটাতে এটা রিভাইভ করতে পারে। তারপরে তারা, এটা একটা বড় ধরনের স্টেপ, কিন্তু আগে এই প্রভিশনটা ছিল না। রিসেন্টলি তারা তাদের ইউয়ান যেটা কারেন্সি, তার মূল্যমান অনেক কমিয়েছে, ভিসাভিস ডলার পাউন্ড স্টার্লিংয়ে অনেক কমিয়েছে। এটাও কিন্তু এই উদ্দেশ্যে যে যাতে ইনভেস্টমেন্টটা একটু জোরদার করবে। সো মূল কারণটা হচ্ছে ইনভেস্টমেন্ট ফিল্ডটা অনিশ্চিত হয়ে গেছে, বোথ ইন চায়না, ইন আদার কান্ট্রিজ অলসো। আনসার্টেনিটি ইজ প্রিভেলিং, আচ্ছা, যার কারণে আপনি এই জিনিসটা, এই বিনিয়োগকারীরা স্টক মার্কেটে বিনিয়োগ করতে সাহস পাচ্ছেন না, তাই তো? এক্স্যাক্টলি। এবং এর ফলে একটা অনিশ্চয়, আনসার্টেনিটির ভিতর দিয়ে যাচ্ছে। এবং আমার ধারণা এখানে কিন্তু আরো দু একটা জিনিস, কিছু কিছু কাজ করেছে। যেমন ধরেন, ইন্টেনশন কার কি আছে তা তো বলা যায় না, কিন্তু সেটা অন্য। আপনি নিশ্চয়ই কিছুদিন আগে দেখেছেন যে চাইনিজরা গ্লোবাল একটা মিলিটারি পাওয়ার আরো সুদৃঢ় করার জন্য সামহার অ্যারাউন্ড ইন্ডিয়ান ওশান অর এর মাঝখানে দে আর ক্রিয়েটিং অ্যান আইল্যান্ড, যেখানে তারা মিলিটারি বেস টেস করবে। এটারও কিন্তু প্রচুর প্রচারণা চলেছিল, যেটা নিয়ে বিভিন্ন জায়গা থেকে কিছু অবজেকশন এসছে, ইনক্লুডিং ইন্ডিয়া অ্যান্ড আমেরিকা, সব জায়গা থেকে। সো এই জিনিসগুলো কিছুটা মানে তারা করছে তাদের সেফটি, সিকিউরিটি, এইসব কারণ বলে। অন্যদিকে অন্যরা ভাবছে তারা কি এক্সপানশনিজমের দিকে যাচ্ছে। মানে সম্প্রসারণবাদ এমন একটা জিনিস, এটা একটা রোগের মতো হয়ে যায়। যখন তারা দেখলো যে অর্থনৈতিকভাবে একটা সুদৃঢ় অবস্থানে পৌঁছে গেছে, সো নাও দে মাস্ট কন্ট্রোল এ ভাস্ট এরিয়া অ্যান্ড ট্রাই টু অ্যাকচুয়ালি মেডল ইনটু আদার কান্ট্রিজ অ্যাফেয়ার্স। এগুলো হয় কিন্তু, আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো হতে পারে। এখন এটাতে গ্লোবালি এক জায়গায় খুব সুন্দরভাবে আমি বললাম কালকেই, বলা হলো যে বিগ বিগ ইনভেস্টর্স বিলঙ্গিং টু আদার কান্ট্রিজ, এদেরও কিন্তু একটা লক্ষ্য আছে যে চাইনিজ ইকোনমিতে একটা ধাক্কা খাক, তাহলে আমাদের কিছুটা সুবিধা হয়। এরকম কিন্তু আছে। কিন্তু আমরা যেটা ভাবছি, কিন্তু এই ভাববার আমরা ভাবছি যে কারণ, সেই কারণটাকে এখানে আমরা সংযোগ করতে পারবো, লিঙ্ক করতে পারবো যে কেন অন্য বড় ইকোনমি চায় যে চায়নায় ধাক্কা খাবে একটা ব্যবসা, সেটা কি সম্ভব? এটা তো খুবই স্বাভাবিক, কারণ যত বেশি আপনি একটা সলিড ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে ওয়ার্ল্ড ইকোনমিকে ডিকটেট করবেন, জি, যেখানে আপনি কিছুদিন আগে ওয়ার্ল্ড ব্যাংকের বিপরীতে নতুন ব্যাংক দাঁড় করানো হচ্ছে ইন্টারন্যাশনাল লেন্ডিং ব্যাংক হিসাবে, চীনে করা হচ্ছে, চীনের নেতৃত্বে করা হচ্ছে ডেফিনেটলি। এবং সেখানে কিন্তু এবং দুটো ব্যাংক, ব্রিক্স ব্যাংক সাউথ আফ্রিকা, এবং AIIB, definitely, right. So you see, don't you think it is a threat to the World Bank and also to the Americans? আচ্ছা, Definitely it is a threat. এই যে কন্ট্রোলটা নিয়ে নেওয়া, মনিটারি কন্ট্রোলটা নিয়ে নেওয়া। Now Chinese, this bank want to be the aid giving agency for economic development of other countries in Asia, including Brazil আছে এর ভিতরে, সাউথ আফ্রিকা আছে, ইন্ডিয়া আছে, খুব জোরে সোরে এরা আছে। সো আপনি দেখেন, আমার ধারণা যে এটা কিন্তু এই যে হঠাৎ করে এরকম ভাবে একটু ধস নামা, how you can create some problem for the Chinese people, এটাও কিন্তু একটা জিনিস। তো I may be wrong, কিন্তু আমি আইসোলেটেড হতে কিছু দেখতে চাই না। এক্স্যাক্টলি, ইট মে বি দ্য কালমিনেশন অফ সো মেনি থিংস। চীনের এই স্টক মার্কেটের, পুঁজিবাজারে যদি এই সংকট দীর্ঘায়িত হয়, বিশ্ব অর্থনীতিতেও এই সংকট আসলে বাড়বে, সেটা সকলেই বলছেন। বিশ্ব অর্থনীতি যদি এর প্রভাব আসলে বিশ্ব অর্থনীতি চলে যায়, বা চায়নাতেও যদি সংকট দীর্ঘায়িত হয়, বাংলাদেশের অর্থনীতি কিভাবে ইম্প্যাক্টেড হবে? আমাদের তো খুব ছোট ইকোনমি, এবং দেখুন, বড় হওয়ার যেরকম যন্ত্রণা থাকে, ছোট হওয়ার আবার সুবিধাও থাকে, অসুবিধাও থাকে, দুটোই থাকে। আমি মনে করি যে যেখানে ট্রিলিয়ন ডলারের বিষয় নিয়ে আলোচনা হয়, সেখানে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভই মনে করেন $25 বিলিয়ন, $26 বিলিয়ন। উই আর ভেরি স্মল ইকোনমি, তবে আমরা ভালো করছি, আমরা চেষ্টা করছি সবাই মিলে, যেভাবে আমরা ভালোভাবে একটু সলিড একটা ফাউন্ডেশন আমরা গড়ে তুলতে পারি। ডেফিনেটলি দ্রুত ত্বরান্বিত করা পভার্টি এলিভেশন, আমাদের এখনো প্রচুর দারিদ্র সব দিকে, তো আমরা চেষ্টা করছি সবাই মিলে যেটাকে করা। কিন্তু বাংলাদেশে প্রেক্ষিতে, যেমন একটা কথা বলি, আজকে যখন ইন্ডিয়ান ইকোনমির পজিশনটা দেখলাম ওদের স্টক এক্সচেঞ্জ মার্কেটে গতকালকে প্রায় 6% মতো একটা ফল করেছে। এবং ওরা বলেছে যে ওদের ডলারের রেটও কিন্তু, ডলার ভার্সেস ইন্ডিয়ান রুপি, এটাও কিন্তু রুপি কিন্তু ফল করেছে। এবং তারা বলেছে যে ইউয়ান, যেটা চাইনিজ কারেন্সির এই রিডিটারমিনেশন অফ দেয়ার এক্সচেঞ্জ রেট উইথ দ্য ডলার, তার কারণটা এফেক্ট করছে ওদেরকে। আচ্ছা, তো কাজে
ভারতের মতো এত বড় ইকোনমিটাকে যদি এফেক্ট করে থাকে, বাংলাদেশও এটা হওয়ার খুবই সম্ভব। আমরা এই বিষয়ে আর বিস্তারিত শুনবো, তার আগে যেতে হবে আমাদের একটা বিরতিতে। ফিরে এসে আমরা আপনার সাথে কথা বলবো ডক্টর সাহেব। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরো একবার খাতুনগঞ্জ থেকে মুচ্ছিলে। আজ আমরা আলোচনা করছি বিশ্ব অর্থনীতি এবং পুঁজিবাজার নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর শোয়েব আহমেদ। ডক্টর আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আরেকবার। বিরতিতে যাবার আগে আমরা কথা বলছিলাম, আপনারা জানতে চাচ্ছিলাম যে চীনের যদি স্টক মার্কেটের পুঁজিবাজারের এই ধস অব্যাহত থাকে তাহলে বিশ্ব অর্থনীতির প্রভাব পড়বে এবং বাংলাদেশের অর্থনীতির কী প্রভাব পড়তে পারে সে নিয়ে আলোচনা করছিলেন। আপনি বলছিলেন বাংলাদেশের প্রতি কী ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে সেটা নিয়ে আপনি কথা বলছিলেন। আমি যেটা দেখেছি যে লন্ডন থেকে যে সমীক্ষাটা আসলো গত 10 দিনে, হ্যাঁ, বিশ্বব্যাপী পুঁজিবাজারে প্রায় 5 লক্ষ কোটি আপনার ডলারের বাজার তারা যেটা হ্রাস পেয়েছে বিকজ অফ দিস স্লাম পিরিয়ড, যেটা স্লাম, জি। সেই জন্য গত 10 দিনে যদি এই অবস্থা হয় যে 5 লক্ষ কোটি, জি, মানে ইফ আই এম কারেক্ট, ফিগারটা আমি এইভাবেই দেখেছি, হ্যাঁ, তো এই বাজারটা হ্রাস পেয়েছে বিকজ অফ দিস। ডেফিনেটলি চাইনিজটা তো একটা বড় পোর্শনের মধ্যে দখল করে আছে, প্লাস আমেরিকান, প্লাস ইউকে, জাপান, অস্ট্রেলিয়া, সবগুলো যদি আমি ধরি, অন্যান্য দেশ ফ্রান্স, জার্মানি সব ধরি, ন্যাচারালি বাংলাদেশের ক্ষেত্রেও এটার একটা প্রবণতা এই জন্য থাকবে চাইনি যে আমরা চায়না থেকে যথেষ্ট পণ্য ইম্পোর্ট করি। ডেফিনেটলি দুটো দিক এখানে আছে। একটা হলো ওরা তো ওদের এক্সচেঞ্জ রেটটাকে কমিয়েছে, হ্রাস করতে হয়েছে পার ডলার। তো কাজেই এখানে আমার ধারণা যে ইম্পোর্ট ফ্রম চায়না অ্যাট দিস স্টেজ, যদি ওরা, আই ডো নট নো হোয়াট দে আর গোয়িং টু ডু অ্যাকচুয়ালি, বাট যদি মনিটারি টার্মসে বলতে গেলে যে চাইনিজ গুডস যেটা ইম্পোর্ট করা হবে সেটা তো কিছু দাম কমাও কথা, হ্যাঁ, দাম কমে যাবে, ডলার টার্মসে কিছু হয়তো কিছু, কতটুকু হবে আমি জানি না, বাট কিছুটা কমবে। কিন্তু অন্যদিকে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কি হবে সেটাও একটা ভাবার বিষয় আছে। তো আমরা যেটা দেখেছি, যেমন কালকে আমি দেখলাম যে চাইনিজ গভর্নমেন্টের একজন ঊর্ধ্বতন মন্ত্রী পর্যায়ের কেউ হবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বলেছেন যে তারা একটা মোটামুটিভাবে কত যেন $30 কোটি না কত তারা ইনভেস্ট করতে চায়, বাংলাদেশ ইনভেস্ট করবে, এরকম একটা, যদিও খুব বড় অঙ্ক না, বাট সাইজেবল মোটামুটি বলা যায়। তো বাট আমার কথা হচ্ছে যে যদি তাদের এক্সচেঞ্জ রেটটা ফল করে থাকে তাহলে সেখানে কিন্তু চাইনিজ পণ্য সামগ্রীর ইম্পোর্টেশনের ক্ষেত্রে হয়তো দাম কিছু কম হবে। এই ফাঁকে যদি ক্যাপিটাল মেশিনারি যারা আনার, তারা ইফ দে টেক দিস অপরচুনিটি হয়তো কিছুটা, আমি সেটাই বলতে চাচ্ছিলাম, যদি চাইনিজ অর্থনীতি অবস্থা খারাপ হয়, বিশ্ব অর্থনীতি অবস্থা খারাপ হয়, তাহলে আমরা হয়তো রপ্তানি করতে পারবো না, সেখানে আমাদের একটা বড় ধরনের ঝুঁকির মুখে পড়বো। কিন্তু আমদানি করার ক্ষেত্রে কিছুটা হলেও সহজ হবে, কারণ পণ্যের দাম আসলে কমে যাবে। সেক্ষেত্রে বলা হয় যে যেহেতু বাংলাদেশ বিশেষ করে পণ্য আমদানির উপর নির্ভরশীল, সেই অর্থে আমদানির ক্ষেত্রে অতটা ক্ষতিগ্রস্ত হবে না, এবং এটা এক ধরনের অপরচুনিটি। আপনার সেটাই বলতে চাচ্ছিলেন। আমি কিছুটা সুবিধা হতে পারে, প্রোভাইডেড কতদিন এটা লাস্ট করে, আচ্ছা, যেটা আরো ফল করে, আরো যদি ইউন না আরো রিফিক্স করে, আরো কমায় তখন হয়তো একটা আচ্ছা ভালো রকমের, আই মিন যে প্রজেক্টগুলো মনে করুন, কথার কথা বলছি, যে প্রজেক্ট ফিজিবিলিটি স্টাডি করতে গিয়ে লোকজন দেখেছে, ইনভেস্টররা, যে তার ফরেন এক্সচেঞ্জ কম্পোনেন্ট, ফর এক্সাম্পল বলা হলো $2 কোটি মতো লাগবে, কথার কথা বলছি, সেটা হয়তো এখন দেখা যাবে যে $15 কোটি লাগছে, এরকম আরো কিছু সুবিধা এরকম হতে পারে, প্রজেকশনগুলো চেঞ্জ হতে পারে, এগুলো হতে পারে একটা। আর একটা হচ্ছে যে ওয়ান অফ দি বিগেস্ট কম্পিটিটর তো ইন্ডিয়ান ইকোনমি। ইন্ডিয়ান ইকোনমিতেও কিন্তু আমি একটু আগে আপনাকে বলেছি যে ওরাও কিন্তু তাদের ডলারের সঙ্গে ইন্ডিয়ান রুপির এটা কমিয়েছে, এবং সেখানে তাদের কারণ হলো ওরা বলছে ওদের ইম্পোর্টারদের অনেক বেশি এখন ফরেন এক্সচেঞ্জ রিকোয়ারমেন্ট বেড়ে গেছে, এটা একটা ইন্ডিয়ানরা বলেছে কালকে, রাইট। আর দ্বিতীয় হলো যেহেতু চাইনিজরা এটাকে অবমূল্যায়ন করেছে, কাজে ইন্ডিয়ানরাও করতে বাধ্য হয়েছে, হ্যাঁ। সো ইউ সি, কেননা এই পুরো জিনিসগুলোই কিন্তু এটা কিন্তু গ্লোবালাইজেশনের একটা ইফেক্ট, মারাত্মক রকমের ইফেক্ট, এবং গ্লোবালাইজেশনে যেহেতু ডোরস আর অল ওপেন,
কাজে আজকে চায়নায় যেটা হবে বাংলাদেশে সেটা ডেফিনেটলি এফেক্ট করবে, ইন্ডিয়াতে হলে বাংলাদেশে এফেক্ট করবে, লন্ডনে যেটা হবে এখানে এফেক্ট করবে। এর থেকে আমাদের বাঁচার কোনো উপায় নাই কিন্তু। রাইট। তবে কি মেজার্স আমাদের যদি স্টক এক্সচেঞ্জ মার্কেট এরকম হয় তাহলে আমরা কি করব? আমাদের তো পেনশন ফান্ড এর সাইজ কতটুকু, ডেফিনেটলি ফাইন্যান্স মিনিস্ট্রি নোজ অ্যাবাউট ইট। আমরা একটা জানি যে আমাদের সঞ্চয়পত্রের থেকে যে টাকা উঠে ওটা দিয়ে গভর্নমেন্ট বড় করে, গভর্নমেন্ট তো পাবলিক ফান্ড বড় করে, Right. করে আমরা অনেক কিছুই চালাই। তো সেখানে পেনশন ফান্ডটা ওয়েদার দে আর গোয়িং টু আই ডু নট নো, চাইনিজরা যেটা করেছে আমি দেখলাম, তারপরে তারা টাকার মূল্যমান কমিয়েছে। তো আমাদের এখানে যেটা হতে পারে, এই ধরনের খুব অ্যাকিউট ক্রাইসিস যদি স্টক মার্কেটে চলতে থাকে তাহলে হয়তো সরকার নিশ্চয়ই আগে থেকে ভেবে রেখেছে অল্টারনেটিভ কী ব্যবস্থা তারা নেবে। এটা আগে করে রাখা উচিত, সব দেশে এটা করে রাখে, ওরা যেরকম করে, ইন্ডিয়ানরাও করে, সবসময় করে রাখে। তো আমাদেরও মনে হয় যে উই শুড বি ভেরি কেয়ারফুল অ্যান্ড উই শুড অবজার্ভ হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাটলিস্ট ইন দ্য নেইবারিং কান্ট্রিজ ইনক্লুডিং জাপান, উইচ ইজ এ ভেরি গুড ইনভেস্টর আর কি বর্তমানে। কারণ ওরা তো একটা ডেভেলপমেন্টের একটা বিরাট পর্যায়ে স্যাচুরেশন পয়েন্টে অলমোস্ট পৌঁছে গেছে। কাজে নতুন করে তো ইউ নো দ্যাট ফর 12 years মোর দ্যান দ্যাট জাপানের নেগেটিভ রেট অফ ইন্টারেস্ট। লোকজন মানে ব্যাঙ্কগুলো এত বেশি সুযোগ সুবিধা দিচ্ছে যে আসো টাকা নাও, তাও লোক টাকা নিচ্ছে, মানুষ লোন নিচ্ছে না, ঋণ নিচ্ছে না। আমাদের এখানে 14, 15, 17, 18 যখন ছিল তখন ওখানে নেগেটিভ রেট অফ ইন্টারেস্ট ছিল। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ডক্টর শোয়েব আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতায় আজকে আমাদের শেষ করতে হচ্ছে। তবে ভবিষ্যতে এই চীনের অর্থনীতি, বিশ্ব অর্থনীতি এবং বাংলাদেশের অর্থনীতি যদি নিশ্চয়ই আমরা আবার আলোচনা করব। তবে আমরা আশা করবো বাংলাদেশ বা চীনের এই সংকট দীর্ঘায়িত হবে না, বিশ্ব অর্থনীতিতে এই সংকট পড়বে না, তাহলে বাংলাদেশও এই নেতিবাচক প্রভাব থেকে বেরিয়ে আসতে পারবে। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুন গস থেকে মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।